Tomato, 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 tomato. তোমাকে দেখা যাবে না তো, মনে দেখা যাচ্ছে না তো, আমার কানেক্ট করতে যাচ্ছে দিকে। কেমন আছো তোমরা শিক্ষার্থীরা? কেমন আছো? বাংলাদেশে শিক্ষার্থীরা কেমন আছো? আমার কথা শোনা যাচ্ছে? আমাকে শুনতে পারছো তোমরা? ভালো আছো? হ্যাঁ ম্যাম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আচ্ছা, আমরা কিন্তু আমাদের আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে আমরা পড়তেছি যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য। বাণিজ্যের মধ্যে আমরা জানি যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা তিনটা পথ, যাতায়াত পথ আছে তিনটা: জলপথ, স্থলপথ, আকাশপথ। আমরা ওই দিন আলোচনা করেছিলাম যে স্থলপথ নিয়ে, না? স্থলপথে আমাদের যাতায়াত ব্যবস্থা দুই ধরনের যাতায়াত ব্যবস্থা আছে। কি কি এটা বলতে পারবা? দেখি কেউ একজন বলো। আমরা আলোচনা করেছিলাম যে এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম স্থলপথের সড়ক পথ আর কি রেলপথ নিয়ে। আমরা আমাদের সড়ক পথ গঠন, সড়ক পথ অনুকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ, আমাদের সড়ক পথ কতটুকু বাংলাদেশে আছে, যেমন সেখানের মধ্যে আছে মহাসড়ক আছে, আঞ্চলিক সড়ক আছে, কাঁচা সড়ক আছে, আবার ঢাকার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপর আমরা রেলপথ সম্পর্কে আলোচনা করেছিলাম। বাংলাদেশের রেলপথের কত মাইল রেলপথ আছে, রেলপথ গড়ে ওঠা কোথায় কোথায় রেলপথ গড়ে উঠেছে, এবং তারপর হলো যে রেলপথের অনুকূল পরিবেশ এবং প্রতিকূল পরিবেশ দুটোটাই আমরা জেনেছি। এবং ঢাকায় দেশের বৃহত্তম স্টেশন সম্পর্কে আমরা জেনেছি। তোমাদের রেলপথের যে মানচিত্র, বাংলাদেশের মানচিত্র, রেলপথের মানচিত্রটা দেখলে আমরা বুঝতে পারবো আমাদের কতটুকু জায়গা জুড়ে আমাদের রেলপথ আছে, কোন কোন জায়গায় যেতে হবে, কিভাবে যেতে হবে সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে কিন্তু আমার পাঠের বিষয় হলো যে নৌপথ। আজকে আমার পাঠের বিষয় হলো যে বিশেষ করে জলপথ। জলপথের দুইটা আছে, একটা হচ্ছে নৌপথ আর একটা হচ্ছে সমুদ্রপথ। একটা হচ্ছে নৌপথ আর একটা হচ্ছে সমুদ্রপথ। তাহলে আমরা জানি যে বাংলাদেশে কিন্তু
বাংলাদেশে নৌপথ মানে জালের মতো নদী আছে একদম বিশেষ করে দক্ষিণাঞ্চলের নদীর সংখ্যা বেশি বলে সেদিকে মানে নৌকার মাধ্যমে বিশেষ করে যাতায়াত ব্যবস্থাটা হয়ে থাকে নদীমাতৃক বাংলাদেশের সর্বত্র নৌপথ জালের মতো ছড়িয়ে আছে প্রায় সব জায়গায় আমরা দেখতে পাই মানে প্রত্যেক জায়গায় কোনো না কোনো নদী কোনো না কোনো ব্রিজ আমরা পাই নৌকা চলাচল আমরা দেখি আচ্ছা বিশেষ করে আমরা চট্টগ্রামে যেমন আমরা চট্টগ্রামের আমাদের কি চট্টগ্রাম বন্দর আছে আমরা জানি যে বৃহত্তম বন্দরের মধ্যে চট্টগ্রাম অন্যতম একটি বৃহত্তম বন্দর বেশিরভাগ এই বন্দর দিয়ে কিন্তু মানে প্রায় ৮০% মতো পণ্য আমদানি এই পথ দিয়ে হয়ে থাকে তাহলে নদীমাতৃক বাংলাদেশের সর্বত্র নৌপথ জালের মতো ছড়িয়ে আছে বাংলাদেশের ভৌগোলিক গঠন নৌপথের অনুকূলে বাংলাদেশের আমাদের যে ভৌগোলিক গঠন অবকাঠামো সেটা কিন্তু এটার অনুকূল যে কারণে নৌপথ বিস্তার করেছে এবং বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য আলোচনা করলে তা সহজে বোঝা যায় তাহলে নৌপথ গড়ে ওঠার আমাদের এখানে নৌপথ গড়ে ওঠার অনুকূল পরিবেশ কেন অনুকূল পরিবেশ নিম্নভূমি সহজে বন্য কবলিত হয় মানে নিচু নিচু যে জায়গাগুলো নিচু জায়গা সেখানে কিন্তু সহজে বন্য কবলিত হয় সেখানে কিন্তু সড়ক পথ বা রেলপথ গড়ে ওঠা সম্ভব নয় তাই সেখানে নৌপথ গড়ে উঠেছে যেমন আমরা সিলেট অঞ্চলে হাওর অঞ্চলের কথা আমরা জানি সিলেট অঞ্চলের হাওর দক্ষিণাঞ্চলের ফরিদপুর ভোলা মাদারীপুর বরিশাল অঞ্চল এখানে কিন্তু নৌপথ হলো যে প্রধান যোগাযোগ পথ তারপরে হলো যে যেমন নদীবহুল অঞ্চল যেরকম স্বাভাবিকভাবে নদীবহুল অঞ্চলে সড়ক এবং রেল যোগাযোগ সহজে গড়ে ওঠে না মানে যেখানে নদী বেশি সেখানে কিন্তু সড়ক এবং রেল যোগাযোগ গড়ে ওঠে না সেখানে কিন্তু নৌপথের মাধ্যমে বেশিরভাগ যোগাযোগ ব্যবস্থা হয় তাই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নৌপথ বেশি ব্যবহৃত হয় আর একটা হলো যে নৌপথ কিন্তু সুলভ মূল্য নৌপথে যদি আমরা মাল এক জায়গা থেকে এক জায়গায় আনায়ন করি সেখানে কিন্তু আমরা মানে সুলভ মূল্যে আমরা আমাদের কি মালপত্র আনা নেওয়া করার এটা সুলভ মূল্যে করা যায় এবং কিন্তু আমাদের সড়ক পথে যে যানজটের সমস্যা হয় সেটা কিন্তু নৌপথে হওয়ার সম্ভাবনা থাকে না তাই নৌপথ বাংলাদেশের সুলভ পরিবহন এবং যাতায়াত ব্যবস্থা তাহলে অসংখ্য নদী এবং খাল বিলের সমন্বয়ে গঠিত হয় আমাদের প্রায় মানে এটা সংখ্যা হলো যে ৮৪০০ কিলোমিটার ৮৪০০ কিলোমিটার ৮৪০০ কিলোমিটারের মধ্যে এর মধ্যে প্রায় সারা বছরই ব্যবহৃত হয় যে ৫৪০০ কিলোমিটার তাহলে সারা বছর ব্যবহৃত হয় আমাদের যে নৌপথ সারা বছর ব্যবহৃত হয় সারা বছর ব্যবহৃত হয় যে কত ৫৪০০ কিলোমিটার ৫৪০০ কিলোমিটার আর অবশিষ্ট ৩০০০ কিলোমিটার বর্ষাকালে ৩০০০ কিলোমিটার কিন্তু আমরা বর্ষাকালে ব্যবহৃত হয় এটা কিন্তু সারা বছর তেমন ব্যবহার হয় না বর্ষাকালে মানে বর্ষাকালে কিন্তু পুরোটাই ৮৪০০ কিলোমিটার পুরোটাই তো বর্ষাকালে ব্যবহৃত হয় কিন্তু ৫৪০০ কিলোমিটার সারা বছরে এই নৌপথে আমাদের যাতায়াত ব্যবস্থা হয়ে থাকে আর মানে ৩০০০ কিলোমিটার ৩০০০টা বাড়ে যায় বর্ষাকালে কারণ এটা হলো যে বাংলাদেশের নদীগুলো নৌ চলাচলের জন্য বেশি দক্ষিণ পূর্বাঞ্চলে আমরা জানি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নদীগুলো কি নৌ যোগাযোগের জন্য বেশি বর্তমানে বাংলাদেশের নৌ পরিবহনের সামগ্রিক একটা অবস্থা এখানে দেওয়া আছে আমাদের একটা সামগ্রিক অবস্থা সামগ্রিক অবস্থার মধ্যে আছে লঞ্চ ঘাট আর একটা হলো যে আমাদের এখানে লঞ্চ ঘাট আছে কত
একটা হলো যে লঞ্চ ঘাট আর একটা হলো যে ফেরিঘাট। লঞ্চ ঘাটের মধ্যে আছে 376টি আর ফেরিঘাট হলো যে আমাদের ফেরিঘাট হলো যে 34টি। আমাদের ফেরিঘাট কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, যখন ব্রিজ তৈরি বেশিরভাগ জায়গায় ব্রিজ তৈরি হওয়ার পর ফেরিঘাটটাতে এমনিতে এখানে ফেরি পারাপারের মাধ্যমে ইয়ে করা হয়, সেটা কমে যাচ্ছে। তাই আমাদের লঞ্চ ঘাট কিন্তু 376টি আর ফেরিঘাট হলো যে 34টি। তাহলে আমরা অভ্যন্তরীণ নৌ পরিবহনের আমাদের কিন্তু একটা আয় আছে। নৌ পরিবহনের আমাদের মানে আমাদের এই যে নৌ যোগাযোগ, যেমন আমরা জানি যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেভাবে যাই না কেন আমরা একটা আর্থিক একটা টাকা আমাদের খরচ হয়। যেমন আমরা সেটা রেলে রেল লাইনে চড়ি, রেলে চড়ি বা বাসে চড়ি বা প্লেনে চড়ি, সব জায়গায় ঠিক সেরকম একটা আয় প্রতি বছর সড়ক খাতে, রেলপথে, নৌপথে, আকাশপথে একটা 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 বড় ধরনের একটা আয় আসে কি আমাদের দেশে। সেটার মধ্যে যেমন এখানে 2008 এবং 9 সালে তোমরা 190 পৃষ্ঠা একটু দেখলে বুঝতে পারবা। 2008 এবং 9 সালে হয়েছে যে 171.71 কোটি টাকা আয় হয়েছে। তারপর 9-10 সালে হয়েছে যে 200.13 কোটি টাকা। আবার 2010-11 হয়েছে যে 211.98 কোটি টাকা। আর তারপরে 11-12 হয়েছে যে 225.99 কোটি টাকায়। এবং 2012-13 হয়েছে যে এটা 131.75 কোটি 75 কোটি টাকা। তাহলে এই টাকাগুলো প্রতি বছর আমরা নৌপথ থেকে আয় করেছে আমাদের দেশ। তাহলে এই নৌপথে ইনকামটা, তারপরে আমরা বলতে পারি আমাদের দেশে কিন্তু সমুদ্র বন্দর আছে। আমরা জানি সমুদ্র বন্দরের মধ্যে যেমন চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, এখন পায়রা বন্দর একটা হচ্ছে। তারপরে আমরা কিন্তু নদী বন্দর, কোন কোন জায়গায় নদী বন্দর গুলো গড়ে উঠেছে সেটা কি, সেটার দিকে আমরা একটু যাব। নদী বন্দর গুলো, যেমন নদী বন্দর গুলো কোন কোন জায়গায় গড়ে উঠেছে। নদী বন্দর মানে যে যে জায়গা থেকে দূরপাল্লার আমরা যোগাযোগগুলো করে থাকি। মানে এক জায়গা থেকে শুধু খাল পার হওয়া, নদী পার হওয়া এটা না, অনেক দূর দূরান্তে আমরা যে যাত্রীবাহী মানুষ, যাত্রীবাহী আছে, পণ্যবাহী আছে, এরকম নৌ যোগাযোগ হয়। যেমন নৌবন্দর গুলোর মধ্যে আছে যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গোয়ালন্দ, বরিশাল, খুলনা, ভৈরব বাজার, আশুগঞ্জ, মোহনগঞ্জ, চাঁদপুর, ঝালকাঠি, আরিচা, আজমিরিগঞ্জ, মাদারীপুর। তার উল্লেখযোগ্যভাবে এই এই বন্দরগুলো, নদী বন্দরগুলো উল্লেখ করা যায়। এর মধ্যে যেমন বিশেষ করে বাণিজ্য, পণ্য এবং যাত্রী পরিবহন করে বাংলাদেশের নৌপথে কিন্তু যথেষ্ট উন্নতি, যথেষ্ট ভূমিকা রাখে। আমরা এই ক্ষেত্রে কিন্তু যেটা আমাদের অভ্যন্তরীণ যে যোগাযোগ, অভ্যন্তরীণ যোগাযোগ ক্ষেত্রে কিন্তু নৌপথের একটা কিন্তু বিরাট একটা চাহিদা আছে এবং সেটা একটা বড় ধরনের একটা নৌপথ ভূমিকা রাখে। কারণ আমরা জানি যে কিছু কিছু জায়গা আমরা হয়তো রেল এবং সড়ক পথে চেয়ে, রেল সড়ক পথ এগুলো চেয়ে হয়তো নৌপথে যোগাযোগটা আমাদের কাছে সুলভ মূল্য এবং সহজ, সেই জায়গায় নৌপথে মানুষ যাতায়াত করে। এরকম যেমন আমরা নৌপথ যদি আমরা দেখি বাংলাদেশের মানচিত্র, তোমরা 191 পৃষ্ঠা বাংলাদেশের মানচিত্রটা দেখো। বাংলাদেশের মানচিত্র দেখলে বুঝতে পারবা সেখানে বাংলাদেশের নৌপথের মধ্যে আছে আমরা সাংকেতিক চিহ্ন দিয়ে আছে আন্তর্জাতিক সীমারেখা, যেখানে বিভাগীয় শহরগুলো, বিভাগীয় শহরের একটা চিহ্ন দেওয়া আছে। বিভাগীয় শহরের যেমন একটা চিহ্ন দেওয়া আছে, এরকম করে একটা চিহ্ন দেওয়া আছে। আমরা কিন্তু এটা যখন মানচিত্র বুঝবো তখন পাবো বিভাগীয় শহরের কোন কোন জায়গা দিয়ে নৌপথটা গেছে। তারপর যেমন আছে জেলা, জেলা দিয়ে যে নদীগুলো, জেলা দিয়ে যে নদীগুলো সেটা একটা না। আর যেটা হলো যে জেলার পরিবর্তে আর যেটা হলো যে রাজধানী, আমরা যে রাজধানীতে যে নদীগুলো সেটা কিন্তু মতো দেওয়া আছে। তাহলে এগুলো দেখলে আমরা
চিহ্নিত করতে পারবো, মানে কোথায় রাজধানী যে রাজধানী নদী বন্দরগুলো, তারপর জেলার সীমারেখায় যে নদীগুলো আছে, এটা আবার বিভাগীয় শহরের যেটা আছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এখন আমার প্রশ্ন হবে যে তোমাদের কাছে, আমরা আমাদের নৌপথের যেমন আমরা বলতে পারি নৌপথের অনুকূল পরিবেশ আমরা বলতে পারি। অনুকূল মানে কেন নৌপথটা গড়ে ওঠে, অনুকূল পরিবেশটা আমরা যদি জানতে চাই, তোমরা দেখি কেউ একজন বলো, দেখি লাইভে কি আছো, কেউ আছো তোমরা শিক্ষার্থীরা? আচ্ছা, তোমাদের তো শোনাই যাচ্ছে না, তোমরা হয়তো থাকলে তোমরা একটু দেখে বলো, তাহলে আমার আরো সুবিধা হবে, ক্লাসটা করতে আরো বেশি ভালো লাগবে। তোমরা আমার থেকে জানলা, তাহলে আবার এবং আর কিছু জানা থাকলে সেটাও আমি তোমাদের দিক থেকে জেনে নিতে পারবো, তোমাদের আর কি জানার আছে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এরপর আমরা যাবো যে আমরা যেমন আমরা দেখলাম যে নৌপথ, সমুদ্রপথ, সেখানে নৌপথের অনুকূল পরিবেশ, নৌপথ যেখানে বিশেষ করে যে জায়গায় মানে সেখানে কিন্তু সড়কপথের সম্ভাবনা থাকে না, সেখানে নৌপথ গড়ে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কিন্তু নদীর সংখ্যা বেশি, সেখানে নৌপথ যোগাযোগের মাধ্যমে তাই বেশি। আচ্ছা, এরপর আছে যেমন আমাদের কত কিলোমিটার নৌপথ আছে, ৮৪০০ কিলোমিটার সারা বছর ব্যবহৃত হয়, আমাদের ৫৪০০ কিলোমিটার, এবং অবশিষ্ট ৩০০০ কিলোমিটার আমাদের বর্ষাকালে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া তারপরে আছে যেমন নৌ চলাচলের মধ্যে লঞ্চ ঘাট আছে, ফেরি ঘাট আছে, সেগুলো আমরা জানলাম। লঞ্চ ঘাট আমাদের ৩৭৬টি আর ফেরি ঘাট ৩৪টি। এছাড়াও আমাদের যে নদী বন্দরগুলোর কথা আছে, যেমন নারায়ণগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুয়ালাঙ্গ, বরিশাল, ভৈরব, আশুগঞ্জ, মোহনগঞ্জ, চাঁদপুর, তারপরে ঝালকাঠি, আরিচা, আজমিরিগঞ্জ, মাদারীপুর, এইগুলো উল্লেখযোগ্য। এছাড়া আমরা হয়তো মানচিত্রে চিহ্নিত করার এগুলো আন্তর্জাতিক, তারপরে বিভাগীয় শহরগুলো, মানে বিভাগীয় শহরের অবস্থান, তারপরে হলো যে নদীর অবস্থান এবং রাজধানীর নদীর অবস্থান, এগুলো সম্পর্কে আমরা জানলাম। এরপরে যাবো যে আমাদের সমুদ্রপথ। আমরা জলপথের দুইভাবে জলপথ আমরা দুইভাবে পেয়ে থাকি, একটা হচ্ছে অভ্যন্তরীণ, যেটা আমরা নৌপথের মাধ্যমে নৌযোগাযোগের মাধ্যমে হয়ে থাকে, আর একটা হচ্ছে সমুদ্রপথ, যেটা আমরা কিন্তু দেশের বাইরের সাথে আমাদের যোগাযোগ যেমন আমরা সমুদ্রপথ বলতে আমরা সমুদ্রপথে যাব। সমুদ্রপথ গড়ার জন্য বাংলাদেশের পাশে অবশ্যই সমুদ্রের অবস্থান দরকার। যদি আমরা সমুদ্রপথ গড়ে তুলতে চাই, তাহলে মানে আমাদের দেশের মানে পাশে সমুদ্রপথ থাকতে হবে। সমুদ্রপথ না থাকলে কিন্তু আমরা কি সমুদ্র না থাকলে তো সমুদ্রপথ হবে থাকবে না। শুধু সমুদ্র থাকলে হবে না, গড়ে তোলা যাবে। বন্দর গড়ে উঠলে সমুদ্রপথের উন্নতি লাভ করবে। যেমন কিভাবে সমুদ্রপথের মানে বন্দর গড়ে উঠে, আমরা সেটা যদি চিহ্নিত করতে চাই, তাহলে যেমন দেখা যাবে যেমন ভাবে কি যেমন পোতাশ্রয়, উপকূলের গভীরতা, পোতাশ্রয়, উপকূলের গভীরতা, যেমন পোতাশ্রয়, উপকূলের গভীরতা, সুবিস্তৃত সমভূমি এবং জলবায়ু। সমভূমি, জলবায়ু।
সুবিস্তৃত সমভূমি এবং জলবায়ু। তাহলে যেমন আমরা যদি পোতাশ্রয় বলতে, পোতাশ্রয় থাকলে ঝড় ঝাপটা, সমুদ্রের ঢেউ প্রভৃতির কবল থেকে জাহাজ রক্ষা পায়। যদি পোতাশ্রয় থাকে তাহলে মানে ঝড় ঝাপটা থেকে কি হয়, সমুদ্রের ঢেউ প্রভৃতি থেকে কবল থেকে জাহাজগুলো রক্ষা পায় পোতাশ্রয় থাকে। 2 নম্বর হলো যে উপকূলের গভীরতা। উপকূলের গভীরতা যেটা, উপকূলের গভীরতাটা হলো যে যেমন বন্দরের উপকূলস্থ সমুদ্র থেকে গভীর হওয়া বঞ্চনীয়। এতে সব ধরনের আধুনিক জাহাজ বন্দরে যাতায়াত করতে পারে। তাহলে এখানে কিন্তু যদি জাহাজের মানে গভীরতাটা যদি বেশি না হয়, বড় জাহাজ কিন্তু বন্দরে প্রবেশ করতে পারবে না। সেই জন্য ওই মানে উপকূলের অবস্থানটা সমুদ্রে বেশ গভীর, এরপর আছে যেমন সুবিস্তৃত সমভূমি। তাহলে বাংলাদেশ বন্দরের জাহাজ মেরামত এবং জেটি নির্মাণের জন্য সুবিস্তৃত সমভূমি থাকা প্রয়োজন। যেমন যদি বড় ধরনের সুবিস্তৃত সমভূমি না থাকে তাহলে সেখানে জেটি নির্মাণ, এই যে মানে বন্দরের যে মাল উঠা নামা এগুলোর ব্যবস্থা যদি না থাকে, কিন্তু থাকার জন্য সুবিস্তৃত সমভূমির প্রয়োজন। জলবায়ু যেমন বরফ, কুয়াশা প্রভৃতি সমুদ্র যোগাযোগের বাধা স্বরূপ, যা বাংলাদেশের উপকূলে অনুপস্থিত। যেমন কোন বন্দরে যদি বিশেষ করে যদি মানে বরফ, কুয়াশা এগুলো থাকলে কিন্তু সমস্যা হয়। বাংলাদেশের উপকূলে কিন্তু এই জিনিসগুলো নাই, বরফও পড়ে না, আবার এখানে কি হয় না, এখানে আবার কুয়াশা তেমন নাই। তাহলে আর এই কারণে সমুদ্রের যোগাযোগের প্রসার লাভ করেছে, সেই জন্য সমুদ্রের যোগাযোগের প্রসারটা বিস্তৃতভাবে লাভ করেছে। দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্য জলপথ তথা নৌপথ সমুদ্রপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দেশে যেমন আমাদের অভ্যন্তরীণ ভাবে নৌ যোগাযোগের মাধ্যমে যেমন আমাদের মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক তেমনি সমুদ্র পথেও দেশের বাইরে থেকে আমাদের বা দেশ থেকে দেশের বাইরে থেকে এই যে মাল আনা নেওয়া এবং আনা নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বাংলাদেশে কিন্তু 2টি সমুদ্র বন্দর আছে। একটা হচ্ছে 2টি সমুদ্র বন্দর, কি কি সমুদ্র বন্দর? একটা হচ্ছে চট্টগ্রাম, আরেকটা হচ্ছে মংলা। সমুদ্র বন্দর হচ্ছে 2টি। সমুদ্র বন্দর কয়টি? 2টি। একটা হচ্ছে চট্টগ্রাম, এটা হচ্ছে মংলা। একটা মংলা। আমরা কোথায় এখন? আমরা কি চট্টগ্রামে? হ্যাঁ। না ম্যাডাম, চট্টগ্রামে। তাই কি আমরা বলতে পারি আমরা চট্টগ্রামে আমাদের একটা বন্দর আছে, বড় একটা বন্দর। কিন্তু চট্টগ্রামের আর বিশেষ করে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি প্রায় 85% এবং রপ্তানি 80% সম্পন্ন হয়। মানে 100 ভাগের 85 ভাগ আমদানি এবং 80 ভাগ রপ্তানি কিন্তু এই চট্টগ্রামের বন্দরের মাধ্যমে, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। আচ্ছা, আমাদের কিন্তু আরেকটা বন্দর গড়ে উঠতেছে, কি পায়রা বন্দর। সেই পায়রা বন্দর সম্পর্কে তেমন কিছু নাই, তারপরেও এটা হয়তো পরবর্তীতে আমাদের বইয়ে হতে পায়রা বন্দর কোথায়, কোন জায়গায় হচ্ছে বন্দর? মংলা বন্দরটা কোথায় অবস্থিত? মংলা বন্দরটা হলো যে খুলনায়। খুলনায়। কোথায়? খুলনায়। খুলনায়। মংলা বন্দর দিয়ে মোট রপ্তানির প্রায় 13%, আমদানি এবং 8% কি বাণিজ্য সম্পন্ন হয়। তাহলে অর্থনীতির দিক দিয়ে অন্যান্য যোগাযোগ ব্যবস্থার চেয়ে নৌপথ এবং সমুদ্রপথ কিন্তু অবদান উল্লেখযোগ্য। আমরা আমাদের দেশে কিন্তু যেমন অনেক জিনিস আছে আমাদের দেশের, আমাদের মানে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন, আমাদের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে থাকি বিশেষ করে আমাদের নৌপথ এবং সমুদ্র পথের মাধ্যমে। এই জিনিসগুলো কিন্তু আকাশ পথে
কিছু জিনিস আছে আকাশপথে আনা সম্ভব নয়, যে জিনিসগুলো আমরা বড় বড় জাহাজে দেশের বাইরে থেকে এবং দেশ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই জিনিসগুলো আকাশপথে আনা সম্ভব নয়। রেল সড়ক পথেও তেমন সুযোগ নাই যে অন্য দেশের সাথে আমাদের যোগাযোগ রক্ষাতে আছে, কিছুটা আছে, কিন্তু এটা হলো যে কি আমাদের সমুদ্র পথে নৌপথ, বিশেষ করে অভ্যন্তরীণের জন্য নৌপথ এবং বাইরের জন্য সমুদ্র পথটাই আমাদের বেশি অবদান রাখে। তাহলে এখন আমি তোমাদের প্রশ্ন করতে পারি? জি ম্যাডাম। হ্যাঁ, দেখে দেখে আপাতত উত্তর দাও, দেখে দেখে উত্তর দাও। আচ্ছা, নৌপথটা আমাদের নৌপথটা কেন গড়ে উঠেছে একটু বলো, দেখে দেখে বলো, অসুবিধা নাই, দেখে দেখে বলো। হ্যাঁ, নৌপথটা কেন গড়ে উঠেছে এটা বলো। মানে আমাদের নৌপথ, আমাদের দেশে নৌপথটা কেন গড়ে উঠেছে? আমাদের দেশে কি জালের মতো, আমাদের দেশে নদীর সঙ্গে কি জালের মতো? দেখি কেউ বলো না, দেখে দেখে বলো, অসুবিধা নাই। আমরা হয়তো আগামী ক্লাসে এটা একটু মানে তোমাদের হয়তো তোমরা না দেখে বলে আমাকে তোমরা এটা বলতে পারো, নৌপথ গড়ে ওঠার ক্ষেত্রে অনুকূল পরিবেশ তোমরা একটু বলো। তোমাদের শব্দটা কিন্তু শোনা যাচ্ছে না। অনুকূল পরিবেশের মধ্যে যেমন নদী, নদীবহুল অঞ্চল, সেগুলো সম্পর্কে একটু বর্ণনা দিতে পারো। দেখি কে কে বলতে চেষ্টা করতেছে, একটু বলো দেখি শিক্ষার্থীরা। হ্যাঁ বলো, নিম্নভূমি সম্পর্কে, নিম্নভূমি এবং নদীবহুল অঞ্চল সম্পর্কে একটু বলো। নিম্নভূমি এবং নদীবহুল সম্পর্কে একটু বলো। তারপর আমাদের মানে আমাদের যে অভ্যন্তরীণ নৌ যোগাযোগ নৌপথ, এর কত কিলোমিটার দীর্ঘ, কত 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 কিলোমিটার সেটা একটু বলো। ৮৪০০ কিলোমিটার দীর্ঘ হচ্ছে আমাদের অভ্যন্তরীণ নৌপথটা, মানে আমাদের দেশের ভিতরের যে নৌপথটা, সেটা হলো যে ৫৪০০ কিলোমিটার। সারা বছর আমরা যাতায়াতের জন্য, পণ্য আনা নেওয়ার জন্য ব্যবহার করে থাকি। আর কিন্তু ৩০০০ কিলোমিটার কিন্তু কি আমরা বর্ষাকালে, মানে বর্ষাকালে ৮৪০০ কিলোমিটারের ব্যবহার হয়, ওই ৩০০ কিলোমিটার কিন্তু বর্ষায় ব্যবহার হয়। এটা শুকনো মৌসুমে তেমন ব্যবহার করা সম্ভব না, কারণ এখানে পানি কমে যায়, বর্ষায় পানি বাড়লে এটা ব্যবহার হয়ে যায়। আচ্ছা, তারপরে কোন জায়গায় নদীর নৌ যোগাযোগ বেশি? দক্ষিণ পূর্বাঞ্চলে, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে নৌ চলাচল, নদীর সংখ্যা বেশি, নৌ যোগাযোগ বেশি উপযোগী হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলে। তাহলে সামগ্রিক একটা কিন্তু রূপ আমাদের দেওয়া আছে, সেখানের মধ্যে আমাদের সেখানে আমাদের ফেরিঘাটের কথা বলা আছে, লঞ্চ ঘাটের কথা বলা আছে। লঞ্চ ঘাট কয়টি বলো? তারপর হচ্ছে ম্যাডাম লঞ্চ ঘাট কয়টি? লঞ্চ ঘাট ৩৭৪টি। হ্যাঁ, ৭৪টি। ফেরিঘাট হচ্ছে ম্যাডাম ৩৪টি। হ্যাঁ, তাহলে আমাদের অভ্যন্তরীণ পরিবহনের আমাদের একটা আয়, প্রত্যেক বছরে যে আয়টা হয়, ২০০৮-৯ আয়টা কত কোটি টাকা এটা একটু বলো। ১৭১.৭ কোটি টাকা, মানে ৭১ টাকা। তারপর ২০০৯ থেকে ১০ ২০০২০০.১৩ কোটি টাকা। তারপর ১০-১১-তে কত কোটি টাকা ইনকাম হয়? হ্যাঁ, একটু বলো তো, মানে ১০-১১-তে ১০-১১-তে ম্যাডাম বল। হ্যাঁ বলো বলো। ১১-১২-তে হচ্ছে ৯টা। ২৫.৯৯ কোটি টাকা।
তারপরে 12টাতে 131.75 কোটি টাকা। এখন তোমরা বলো আমাদের নদী বন্দরগুলো, আমাদের উল্লেখযোগ্য নদী বন্দরগুলোর নাম একটু বলো। ম্যাডাম ঢাকা, হ্যাঁ, ঢাকা, নারায়ণগঞ্জ। আমাদের সাউন্ডটা একটু ঠিক করো। ঢাকা, নারায়ণগঞ্জ, যেমন মুন্সিগঞ্জ, গোয়ালন্দ, খুলনা, ভৈরব বাজার, আশুগঞ্জ, তারপর হচ্ছে মোহনগঞ্জ, চাঁদপুর, জালকাঠি, তারপর আরিচা, হ্যাঁ, আজমিরগঞ্জ, মাদারীপুর এগুলো হচ্ছে ইত্যাদি। উল্লেখযোগ্য। জি আচ্ছা, ম্যাডাম। আমাদের কোন কোন ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ অর্থনীতিতে ভূমিকা রাখে, যে কোন কোন জায়গায় বিশেষ করে বাণিজ্য, মানে দেশের বাইরের সাথে যেটা হয় বাণিজ্য, পণ্য এবং যাত্রী পরিবহন করে বাংলাদেশ কিন্তু নৌপথে অর্থনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, আমরা যদি এই নৌপথগুলো এখানে দেওয়া আছে, আমি এখানে তিনটা চিহ্ন তোমাদের এখানে রেখেছি। বাংলাদেশের নৌপথের যেটা আন্তর্জাতিক সীমারেখা, আরেকটা হলো যে তোমার জেলা সীমারেখা, যেটা নদী জেলা সীমারেখা, আরেকটা হলো যে যেটা রাজধানী, মানে যেটা রাজধানী নদী বন্দরগুলো সেই সীমারেখাটা। এখানে এই চিহ্নগুলো তোমরা যখন মানচিত্রে খুঁজে দেখবা, যখন বুঝতে পারবা কোন কোন জায়গায় এখানে অবস্থানের নাম লেখা আছে, তাহলে আরো বেশি সহজ এবং তোমাদের জন্য মনে রাখা সহজ হবে। আচ্ছা, এরপর আমরা একটু সমুদ্রপথ নিয়ে একটু আলোচনা করব। সমুদ্রপথ কেন কিভাবে সমুদ্রপথ গড়ে ওঠার কারণটা একটু বলো। সমুদ্রপথ গড়ে ওঠার জন্য দেশের ম্যাডাম কারণ হচ্ছে কারণ তো কি করতে হবে, সমুদ্রের অবস্থান থাকতে হবে। তারপর শুধু অবস্থান থাকলে হবে না, এখানে কিন্তু কিছু ভৌগোলিক বৈশিষ্ট্যেরও দরকার হবে। তাহলে সমুদ্রপথ গড়ার বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া আছে, যেমন পোতাশ্রয়। একটা বর্ণনা একটুখানি বলো। পোতাশ্রয় হচ্ছে পোতাশ্রয় থাকলে ঝড় ঝাপটা, তারপর হচ্ছে সমুদ্রের ঢেউ প্রভৃতি কবল থেকে জাহাজ রক্ষা পায়। তারপর হচ্ছে উপকূলে গভীরতা, বন্দরে উপকূলস্থ সমুদ্র বেশ গভীর হওয়ায় বাঞ্ছনীয়। এতে সব ধরনের আধুনিক জাহাজ বন্দরে যাতায়াত করতে পারে। তারপর হচ্ছে সুবিস্তৃত সমভূমি হচ্ছে বন্দরে জাহাজ মেরামত ও জেটি নির্মাণের জন্য সুবিস্তৃত সমভূমি থাকা প্রয়োজন। তারপর হচ্ছে জলবায়ু, বরফ, কুয়াশা প্রভৃতি সমুদ্র যোগাযোগের বাধা স্বরূপ, যা বাংলাদেশের উপকূলে অনুপস্থিত। লাভ করে। এই কারণে সমুদ্রে কি হয়, যোগাযোগ প্রসার লাভ করেছে। সেই কারণে আমাদের সমুদ্র বন্দরের প্রসারটা লাভ করেছে। আচ্ছা, এরপরে তোমরা বলতে পারো আমাদের দেশে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে জলপথ এবং নৌপথ এবং সমুদ্রপথের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর মধ্যে বাংলাদেশের বন্দর কয়টি? দুইটি, একটা হচ্ছে চট্টগ্রাম ও মংলা বন্দর। আমাদের যে প্রশ্নটা হবে সেখানে কিন্তু এখানে পায়রা বন্দরের কথা এখানে আপাতত আসবে না, কারণ আমাদের বইয়ে যা তা আমাদের উত্তর দিতে হবে। সেজন্য আমরা বইটা বলি। তাহলে বাংলাদেশে বর্তমান বন্দর দুইটি, না দুইটি বন্দরের মধ্যে কি কি চট্টগ্রাম বন্দর আর একটা মংলা বন্দর। মংলা বন্দর। তাহলে চট্টগ্রাম বন্দর দিয়ে তোমরা বলো কি পরিমাণ আমদানি রপ্তানি হয়। বাংলাদেশের মোট আমদানি প্রায় 85% এবং
রপ্তানি 80% বাণিজ্য সম্পূর্ণ হয়। তারপর হচ্ছে মংলা বন্দর দিয়ে হচ্ছে মোট রপ্তানি প্রায় 13% এবং আমদানি প্রায় 8% বাণিজ্য সম্পূর্ণ হয়। আচ্ছা, 8% আমদানি সম্পন্ন হয়। আচ্ছা, তাহলে আমরা এটুকু পর্যন্ত পড়লাম। হয়তো আকাশপথটা আমরা আজকে আকাশপথ পড়লে আমাদের আকাশপথ কিন্তু আমরা শেষ করতে পারবো। আকাশপথটা একটুখানি আছে, আকাশপথটা বলে ফেলি, এরপর আমরা বাণিজ্যে যাব। বাণিজ্যটা পরে আগে এখন হলো যে আমরা জলপথ স্থলপথ পড়লাম, এখন হলো যে আকাশপথ। আকাশপথের পর আছে যেমন দ্রুত ডাক চলাচল এবং পচনশীল দ্রব্য প্রেরণ আকাশপথে যথেষ্ট গুরুত্ব থাকে। কারণ আমরা জানি যে জিনিসগুলো পচনশীল সেই জিনিসগুলো কিন্তু জাহাজে করে পানির যে জাহাজে করে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেগুলো আকাশপথে নিয়ে যেতে হবে। কারণ আমরা যে জিনিসটা পৌঁছাইতে দীর্ঘ সময় লাগে সেটাতে গেলে জিনিসগুলো পৌঁছে যাবে। সেই জন্য পচনশীল জিনিসগুলো আমরা আকাশপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আকাশপথে পাঠানোর জন্য। তাহলে যেমন যুদ্ধ বিগ্রহ, তারপরে দুর্ভিক্ষ প্রভৃতি জাতীয় দুর্যোগের সময় আকাশপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমরা জানি যে দুর্যোগের সময় যখন যেমন বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, সেই সময় কিন্তু আকাশপথটা খুব সহজে আকাশপথের মাধ্যমে খুব সহজে যারা দুর্গত এলাকায় দুর্যোগ অবস্থায় আছে ওদের কাছে কিন্তু সহজে পৌঁছানো সম্ভব হয়। সেখানে আমরা বড় জাহাজ নিতে না পারলে হেলিকপ্টারে করে আমাদের সামগ্রী আমরা নিয়ে যাওয়া সম্ভব হয়। তাহলে বর্তমানে আকাশপথ বাদ দিলে সমগ্র বিশ্বের সঙ্গে যোগাযোগ কল্পনা করা যায় না। আমরা যে যদি আকাশপথটা বাদ দিই তাহলে মনে হয় যে সারা পৃথিবী থেকে যেন আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, এরকম মনে হয়। তাহলে কারণ একসময় দেখা যেত মানুষ হজে যেত, মানুষ হজে যেতদের কয়েক মাস আগে থেকে মানুষের প্রস্তুতি ছিল যাওয়ার জন্য। এখন মানুষের হজে যেতে হয়তো একদিনের চেয়ে হয়তো আজকে মানে 24 ঘন্টা সময় লাগে ধরো। তাহলে আমরা মানে একদিনে গিয়ে পৌঁছানোর সুযোগটা হয়ে থাকে। কিন্তু এক সময় আমরা মাসের পর মাস জাহাজে দেখেছে, সেখানে দেখা গেছে যে অনেক মানুষ হজ করতে গিয়ে রাস্তায় মারাও গেছে, যে জাহাজে মারাও গেছে, যে এরকম খবর তখন শোনা যেত। আচ্ছা, তাহলে দেখো বর্তমানে আকাশপথ বাদ দিলে আমরা বিশ্বের সাথে আমাদের যে যোগাযোগ অবস্থান সেটা কিন্তু আমরা মনে করি যে আমরা কোথায় বিচ্ছিন্ন হয়ে গেলাম। বিশেষ করে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে আন্তর্জাতিক কারণ স্থাপনের আকাশপথ কিন্তু গুরুত্বপূর্ণ কি ভূমিকা পালন করে অপরিসীম এটার ক্ষেত্রে। যেমন আকাশপথ গড়ে ওঠার কিন্তু অনুকূল পরিবেশটা আমরা এখানে আছে। এটা হচ্ছে সমতল ভূমি, আর এটা হচ্ছে কুয়াশামুক্ত ঝড়ঝঞ্ঝা স্বল্পতা। যেমন আমাদের যেমন সড়ক পথে আমরা এই যে সড়ক পথ গড়ে উঠে, সড়ক পথের রাস্তাটা আমরা দেখতেছি না, রেলপথটা আমরা দেখতেছি না, নৌপথটা আমরা দেখতেছি না, জাহাজ পথটা আমরা সমুদ্র পথে জাহাজ চলতেছে আমরা দেখতেছি না। হ্যাঁ, ঠিক সেরকম আকাশের একটা রাস্তা বা পথ আছে, যে রাস্তা দিয়ে আমাদের আকাশ কি আমাদের জাহাজ চলে, উড়োজাহাজ চলে সেটা। তাহলে বিমান অবতরণের জন্য এবং বিমান উড্ডয়নের জন্য একটা সমতল ভূমির প্রয়োজন হয় অনেক বড় এলাকা জুড়ে। আমরা হয়তো আমাদের যেমন আমরা চট্টগ্রামের মানুষ, যখন আমরা চট্টগ্রাম বিমানবন্দরে গেলে দেখতে পাই যে অনেক জায়গা জুড়ে কি অনেক এলাকা জুড়ে বিমানবন্দরটা অবস্থিত। তারপর যেমন কুয়াশামুক্ত ঝড়ঝঞ্ঝার স্বল্পতা কিরকম, আকাশপথের জন্য কুয়াশামুক্ত এবং ঝড়ঝঞ্ঝামুক্ত বন্দর প্রয়োজন। মানে আকাশপথ এই জিনিসগুলো হলে আমাদের কি হওয়ার সম্ভাবনা থাকে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাহলে বিমানের অভ্যন্তরীণ সার্ভিসের জন্য যেমন আমাদের ভিতরে আমাদের মানে দেশের ভিতরে যে সার্ভিস এক জায়গা থেকে এক জায়গায় যায়, যেমন আমরা ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার যেতে পারে, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল প্রভৃতি স্থানে কিন্তু প্লেনে করে যাওয়ার একটা ব্যবস্থা অভ্যন্তরীণ রুট আমাদের আছে, সার্ভিসটা আছে। এছাড়াও আরো দুটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, হলো যে কোনটা, একটা চট্টগ্রাম, শাহ আমানত এবং
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা জানি যে আটটা কোনটা আছে, যেটা ঢাকায় তো একটা আছে আন্তর্জাতিক বিমানবন্দর না, ঢাকার তাছাড়া আর দুটো আন্তর্জাতিক বিমানবন্দর আছে, একটা হচ্ছে চট্টগ্রামে আর একটা হচ্ছে সিলেটে। তাহলে এখন তোমরা বলো মানে আকাশপথ গড়ে ওঠার অনুকূল পরিবেশটা এটা একটু বলতে পারো, কেউ বলো। জি ম্যাডাম বলতেছি। হ্যাঁ বলো। সমতল হ্যাঁ সমতল ভূমি হচ্ছে বিমান অবতরণ এবং উন্নয়ন হবে মানে ম্যাডাম, উন্নয়নের জন্য পর্যাপ্ত উড়া যাওয়া, যেমন যেমন নামতে যেমন অনেকটুকু জায়গা লাগে, উড়ার সময় অনেকটুকু জায়গা দিয়ে তারপরে উড়েছে। তোমরা প্লেন উঠার সময় আমরা দেখি না, নামার সময় উঠার সময় বিমান